আরএসএস বিজেপিরা বেশি শক্তি নিয়েছে। আর বেশি আরও একটা বড় ব্যর্থতা দায় হলো পশ্চিমবঙ্গ সরকার যারা পরিচালনা করে তারা বিগত 15 বছর থাকার পর আরএসএসের বিরুদ্ধে সঠিক ভূমিকা নিতে পারেনি। তাই আরএসএসের সংখ্যা 2500 অফিসের জায়গা এখন 39,000 অফিস হয়ে গেছে। এ দায় রাজ্য সরকারেরও আছে। কারণ চারিদিকে পুলিশের যদি শাসক দলের ভয়তে সারা রাজ্যে অনেক জায়গায় ভোট দিতে পারে না, বিরোধী দলে ঝান্ডাও লাগাতে পারে না, তাহলে সেখানে ওর ক্ষমতা হয় কি করে যে এত বড় ঘটনাটা ঘটায় এবং সেটাকে লাইভ করে। তারপরে এই ঘটনা ঘটে যাওয়ার পরে আবার পরিজাত গাঙ্গুলি অন্য জায়গা থেকে ভিডিও দিয়ে বলছে যে এই মানুষগুলোর একে আবার ব্যবস্থা করতে হবে। ওর বাবা তো দাঁড়িয়ে আছে, তো ওর নিজের দাঁড়িয়ে আছে পরিজাত গাঙ্গুলি, তাহলে সে একটা বয়স্ক প্রবীণ মানুষ, তার বলছে দাড়িওয়ালা টুপিওয়ালা বলে তার উপরে অত্যাচার করছে। নরেন্দ্র মোদীর দাড়ি, তা পরিজাত গাঙ্গুলি এবং আরএসএস বিজেপির যদি ক্ষমতা থাকে নরেন্দ্র মোদীর দাড়ি ধরে টাঙুক, পারবে? তাহলে পরিজাত গাঙ্গুলি নিজের দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আরও 4 জন ছিল দাঁড়িয়ে আছে, যারা এই সমস্ত ভুল ভ্রান্তি দিয়ে মুসলমানদের পঙ্গু করে 2-4টে মারপিট করে দাঙ্গা লাগিয়ে পুলিশদের সাহায্য করে অ্যারেস্ট করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা আমরা নেব। ফলে আপনাদের কাছে আমরা আশাবাদী, যদি আপনারা এফআইআর কপিটা আমি নিয়েছি, এসপির সঙ্গে কথা বলবো, আমরা এসডিপিওর সঙ্গে কথা বলবো, 5 দিন সময় আপনাদের মাধ্যমে প্রকাশ্যই দিলাম। আর আপনারা যদি অনুমতি দেন আমরা তাহলে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পর 11 তারিখ 12 তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টে পরিজাত গাঙ্গুলির বিরুদ্ধে মামলা করতে চাই। করেছিলাম, সারা কলকাতা টিভি পেপার লোক দেখছিল। রোহিঙ্গারা কোনো আতঙ্কিত নয়, কোনো সন্ত্রাসবাদী নয়, রোহিঙ্গারা কোনো জঙ্গি নয়, তারা 5 ওয়াক্ত নামাজি ইমানদার মুসলমান। তারা অসহায় মানুষ, তাদের জবাই করছিল, মারছিল, কাটছিল। আমরা যখন ত্রাণ দিতে গিয়ে দেখলাম যে একটা মায়ের মুন্ডু কেটে আলাদা করছে, মানুষের কেটে আলাদা করছে, তখন আমার মনটা হৃদয়টা কেঁদেছে। রোহিঙ্গারা ভারতবর্ষে যখন পশ্চিমবঙ্গে আসে, আমি লিগাল অনুযায়ী মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম, এসডিও, বিডিও, ডিএম, পুলিশকে চিঠি করেছিলাম। এবং যারা বিজেপির নেতারা রোহিঙ্গাদের নামে মিথ্যা অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে একটা কথা আপনাদেরকে বলি, ওরা কোনো আনলিগালি ছিল না। আমাদের যেমন আধার কার্ড হয়, ওদের তেমন এরকম ইউএনসিআর কার্ড ছিল। এই কার্ডটার মানে কি? এই কার্ডটা হলো ইন্টারন্যাশনাল শরণার্থী কার্ড। এই কার্ড কারা দেয়? আমরা দিই? কোনো প্রধান এমএলএ এমপি দেয় না। এটা রাষ্ট্রসংঘে থেকে তাদের রাষ্ট্রীয় প্রযোজ্য ইউএনসিআর কার্ড। এটা কাদের? রোহিঙ্গা মুসলমানদের। তাহলে রোহিঙ্গা কোনো সন্ত্রাসী নয়? আজ পর্যন্ত ভারতবর্ষের 5টা রোহিঙ্গাকে ধরেনি যারা বিমান উড়িয়ে দিয়েছে, যারা 100 হিন্দুকে খুন করেছে, যারা কোনো মুসলমানের মাদ্রাসা মসজিদ ভেঙেছে। ফলে রোহিঙ্গাদের নাম করে হাতিয়ার করে এই বিজেপিরা দাঙ্গা লাগাতে চাইছে। ক্লিয়ার? আমি হলাম সেই লোক যাদের রোহিঙ্গাদের ট্র্যাক করেছি। আমার বাড়িতে আইবি, ডিআইবি, গোয়েন্দা, সিআইডি, সিবিআই, এনআইএ সব তদন্ত করেছে, কোনো রকম ডিসপুট পাইনি। ইভেন কেন্দ্রীয় সরকারের থেকে 300-400 করে কেন্দ্রীয় বাহিনীকে আমার বাড়ি ঘিরেছে, তারপরেও কোনো খারাপ তথ্য পাইনি। তাহলে রোহিঙ্গাদের নাম সম্পূর্ণ ফেক। আপনাদের হয়তো অনেক দূরের মানুষ জানা ছিল না রোহিঙ্গা কেরাম দেখতে, রোহিঙ্গা মানে কী রে ভাই, তারা হয়তো খারাপ, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন। বুঝে গেলেন? আমি হলাম সেই লোক। ইউটিউবে, গুগলে, বিভিন্ন চ্যানেলে যা দেখেছিলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমি সেই লোক। সমস্ত তদন্ত করার পর কিছু নেট জিরো। এইবার বলি, আনিস খানের খুনে যেমন আমরা লড়াই করেছি, আবু সিদ্দিক দক্ষিণ 24 পরগনা থেকে, সাবির মল্লিক থেকে শুরু করে আরিয়ান বিশ্বাস থেকে আর বিশ্বজিৎ মুন্ডা পর্যন্ত, যেখানে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী খুন হয় আমরা সেখানে চলে যাই। যেখানে বন্যা ত্রাণ হয়েছে, আয়লা, লাইলা, বুলবুলি, আমফান, আমরা সেখানে আমাদের শক্তি মতো ত্রাণ নিয়ে গিয়ে দিয়েছি। আমরা সেখানে দেখি না কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, এটা আমার সাবজেক্ট নয়। আমার আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীর যতগুলো প্রাণী আছে মানুষকে করেছি সর্বশ্রেষ্ঠ, সেই মানুষ কেন মানুষকে দেখবে না? তো সুতরাং আমরা এরকম দেখার পরে আমরা জাত, ধর্ম, দল, মত কিচ্ছু দেখিনি। মুশকিল হয়েছে এটাই যে বিজেপিরা এই রাজ্যের বাংলা মানুষ বিভিন্ন রাজ্যকে তাদের বাঙালি বলে তাদের পেটা হচ্ছে, অথচ যারা বাঙালি আছে তারা কিছু বলছে না। আর আমাদের যেটা বলার, এই দেশে স্বাধীনতার রাস্তা দেখেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, মাতেমগুনি হাজরা থেকে বিভিন্ন। কিন্তু মুশকিল হয়েছে এই জায়গাটা যে আমাদের মুসলমানদের একতা নেই। কারণ এক ইউনিয়ন না থাকার কারণে, ছত্তরভঙ্গ থাকার কারণে আরএসএস বিজেপিরা বেশি শক্তি নিয়েছে। আর বেশি আরও একটা বড় ব্যর্থতা দায় হলো পশ্চিমবঙ্গ সরকার যারা পরিচালনা করে তারা বিগত 15 বছর থাকার পর আরএসএসের বিরুদ্ধে সঠিক ভূমিকা নিতে পারেনি। তাই আরএসএসের সংখ্যা 2500 অফিসের জায়গা এখন 39,000 অফিস হয়ে গেছে। এ দায় রাজ্য সরকারেরও আছে। কারণ চারিদিকে পুলিশের যদি শাসক দলের ভয়তে সারা রাজ্যে অনেক জায়গায় ভোট দিতে পারে না, বিরোধী দলে ঝান্ডাও লাগাতে পারে না, তাহলে সেখানে ওর ক্ষমতা হয় কি করে যে এত বড় ঘটনাটা ঘটায় এবং সেটাকে লাইভ করে। তারপরে এই ঘটনা ঘটে যাওয়ার পরে আবার পরিজাত গাঙ্গুলি অন্য জায়গা থেকে ভিডিও দিয়ে বলছে যে এই মানুষগুলোর
একে আবার ব্যবস্থা করতে হবে। ওর বাবা তো দাঁড়িয়ে আছে, তো ওর নিজের দাঁড়িয়ে আছে ফরিয়াদ গাঙ্গুলি, তাহলে সে একটা বয়স্ক প্রবীণ মানুষ, তার বলছে দাড়িওয়ালা টুপিওয়ালা বলে তার উপরে অত্যাচার করছে। নরেন্দ্র মোদীর দাড়ি, তা ফরিয়াদ গাঙ্গুলি এবং RSS বিজেপির যদি ক্ষমতা থাকে নরেন্দ্র মোদীর দাড়ি ধরে টাঙুক, পারবে? তাহলে ফরিয়াদ গাঙ্গুলি নিজের দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আরও 4 জন ছিল দাঁড়িয়ে আছে। আমি আজকে এই কারণে বলতে চেয়েছি, অনেক সংগঠন আসবে যাবে, আপনারা যদি চান, গ্রামের মানুষ যদি চায়, ফরিয়াদ গাঙ্গুলির বিরুদ্ধে যদি রাজ্য সরকার এতদিন চলে যাওয়ার পর যদি ব্যর্থ হয়, তাহলে আমরা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে আপনাদের হয়ে মামলা করতে পারি। যদি আপনাদের অনুমতি পাই, এলাকার মানুষের যদি অনুমতি দেয়, ফরিয়াদ গাঙ্গুলিকে অ্যারেস্ট করতে হবে। ভারতবর্ষের কোনো কোনায় লুকিয়ে থাকতে পারবে না। আমরা কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা করে আমাদের দাবি অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। যদি না করে তার বিকল্প ব্যবস্থা জোরালো আন্দোলন হবে। এবং হয়তো আপনাদের দুর্গাপুর অঞ্চল বা এই এলাকায় যদি সংখ্যালঘু মানুষ হয়তো কম বা মুসলমান কম বলে বারবার এই জিনিস ঘটে যাবে, আর কত মার খাবো আমরা। একদম পরিষ্কার আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, আমরা ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই হিংসা যারা ছড়াচ্ছে, প্রত্যেক দিন নোংরা নোংরা কথা বলছে, শুভেন্দু অধিকারী বলছে, দিলীপ ঘোষ বলছে, এর আগে সুকান্ত মজুমদার বলছে, অর্জুন সিং বলছে, RSS বিজেপি সব নেতারা বলছে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে IB, DIB, গোয়েন্দা, CBI, NIA, ED কেউ ব্যবস্থা নিচ্ছে না। এবং কোনো MP, কোনো MLA, কোনো সরকার তার বিরুদ্ধে বাংলা সরকারও ব্যবস্থা নিচ্ছে না। আমরা কোনো রাজনীতি করতে আসিনি, কিন্তু এত বড় অন্যায়ের বিরুদ্ধে বলছে না। আর মুসলমান যখন বলবে তার ধরবে। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যদি পাল্টা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আহ্বান করব, যারা দেশ দরিদ্র তারা হলো RSS-এর নেতা, যারা দেশের সাম্প্রদায়িক দাঙ্গাকারী তারা হলো বিজেপির নেতা। ফলে বিজেপি RSS-এর দ্বারায় পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটবে, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী নীরব থাকবে, এই জিনিস মেনে নেব না। ফলে আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাই, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি বাংলার অভিভাবিকা, এই সংখ্যালঘুরা সবাই 2 হাত জোড় করে আপনাকে ভোট দিয়েছে, আপনার দায়িত্ব এটা। আপনি অবিলম্বে তাদের CC ক্যামেরা করে ফোন ট্যাগ করে অ্যারেস্ট করুন। যদি না করা হয়, আপনাদের মাধ্যমে বলছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক জ্বালা সহ্য করেছি, এবার পাল্টা আমি হিউম্যান রাইটস কমিশনের একজন কর্মী হিসাবে, বাংলার একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে, রোহিঙ্গা করে বাংলাকে বিভ্রান্ত করছে। আমি আবারও বলছি, রোহিঙ্গারা কোনো খারাপ জায়গায় ছিল না। আবারও দেখাতে চাইছি আপনাদের, রোহিঙ্গারা উদ্বাস্তুভাবে ছিল না, তারা ভারতবর্ষের UNHCR শরণার্থী কার্ড নিয়েছিল। আমি সেই রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি করেছিলাম। আমি মুখ্যমন্ত্রী থেকে প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্টে চিঠি করে জানিয়েছিলাম, ইভেন রাজ্যপাল থেকে। তাহলে তারপরে রোহিঙ্গাদের নাম করে বাংলা ভাষীকে বলবে রোহিঙ্গা কারোর ক্ষতি করেনি। এবং যদি রোহিঙ্গারা অবৈধ হয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে, দিল্লি আছে, হরিয়ানা আছে, সেখানে কিছু করতে পারছে না। যদি রোহিঙ্গারা খারাপ হয়, তাহলে বাংলাদেশি যাদের বাংলা ভাষা বলার অপরাধে মারছে, মুসলমানরা দাড়ি রাখার অপরাধে মারছে, গরু রাখার অপরাধে মারছে, তাহলে আমি বলতে চাই, হাসিনাকে কেন আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদী রেখেছে? তার জবাব দিতে পারবে না। এবং এখানে আবার আরেকজন আছে, আপনারা জানেন যে নোংরা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে, তসলিমা নাসরিন, তাকেও কলকাতা সেন্ট্রাল দিয়ে রেখেছিল। আমি তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলা যারা মুসলমান এবং হিন্দু, দলিত, আদিবাসী সকলার সম্প্রীতি যারা নষ্ট করছে, একটা জায়গায় রক্তদান শিবির হচ্ছে, একজন হসপিটালে একটা হিন্দু বা মুসলমান বা দলিতদের অপারেশন দরকার, তখন তো আমরা জানি না এই রক্তটা হিন্দু না মুসলমান, দলিত না আদিবাসীর। আমরা তো জিজ্ঞাসা করি না এটা গরিব লোকের না রাজা লোকের, এটা কালো লোক না ফর্সা লোকের, মোটা লোক না রোগা লোকের, জিজ্ঞাসা করি? কোনো জিজ্ঞাসা হয় না। তাহলে এত কিছু থাকার পরেও যারা বিভ্রান্ত করছে, সরকার যিনি পুলিশ মন্ত্রী আছে, যিনি মুখ্যমন্ত্রী আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কিন্তু যারা মিথ্যা কোনো কিছু করেনি, মুর্শিদাবাদের 950 মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো। মহেশতলে একটা তুলসী গাছ লাগানোর কেন্দ্র করে যারা লাগিয়েছে তারা RSS, বিজেপি এবং তৃণমূলের লোক, তাদের কেন্দ্র করে আবার ওখানে 57টা বাড়ি ছাড়া। কেন এই জিনিস হবে? বাংলায় বহু রয় এরকমভাবে দেখছি। ইংরেজি 9 দেখেছেন, ওই 9 আবার কিছু লোক আগে যাচ্ছে, 9 দেখে গেল, পেছনে লোক আছে, ওই 9-এর মাথা নিচে নামিয়ে দিলে কয় হয় 6। ফলে আমরা রাজনৈতিক হিংসা, রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক কারবারিদের এই জিনিস দেখেছি। 9, 6, 15 হিসাব দিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবে আর পুলিশ দিয়ে মিথ্যা হবে, আর এরা ঘুরে বেড়াবে, বাইরে থেকে হুমকি দেবে, এই জিনিস আর মানবো না। তা আমি হোসেন গাজী বলতে চাই, যেখানে পাল্টা RSS, বিজেপি লোকের এরকম করে পাল্টা মারুন, পাল্টা মেরে তাদের হাত পা ভেঙে কুঁচতে হবে। তারপর যত কেস কামানি মামলা হবে, আপনারা আমাদের যদি সহযোগিতা চান, আমরা দরকার হলে তাদের জন্য আইনে যেখানে যেখানে যাওয়ার সেই সব আইন পরিষেবা নিতে চাই। কারণ অনেক সহ্য করছি বিজেপি নেতাদের বিরুদ্ধে, আর বিজেপি RSS-এর কথায় আমরা বিভ্রান্ত হচ্ছি না। কারণ এই বাংলায় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে মাতামগুড়ি হাজরা থেকে একাধিক মুসলমানের সৈনিকরা এবং দলিত, আদিবাসী, হিন্দু সৈনিকরা, তারা এই বাংলার মানুষ, ভারতবর্ষের পথ দেখিয়েছিল। তবে ব্রিটিশ, ইংরেজ সাম্রাজ্যবাদরা 1947 সালে এই দেশ ছেড়েছিল।
হয়েছিল। ফলে তবে দেশে স্বাধীনতা হয়েছে, তবে রাজনৈতিক দলের জন্ম হয়, তবে নেতারা বড় বড় কথা বলছে। ফলে স্বাধীনতা শিখিয়েছে আমাদের দেশের বাংলাভাষী মানুষেরা, আমাদের দেশের পূর্বপুরুষেরা। সেই সংবিধান কলঙ্কিত করবে, সেই আরএসএস নেতারা দাঙ্গা লাগাবে, আর এরা বলবে বিজেপি আসছে, বিজেপি আসছে, ভয় দেখিয়ে মানুষকে পঙ্গু করে ভোট নেবে। শুধু ভোটবাজি করলে হবে না, সামাজিকভাবে ফরিয়াদ গাঙ্গুলিকে অ্যারেস্ট চাই। যদি অ্যারেস্ট না হয়েছে, আমি এখানে বলে গেলাম, বিধায়ক নৌশাদ সিদ্দিকী এসেছিলেন বলেছেন, আরও অনেকে এসেছেন তারা বলেছে, তিনি 7 দিন সময় দিয়েছিল। আমরা আজকে 5 তারিখ, ঠিক 10 তারিখ পর্যন্ত আরও 5 দিন সময় দিলাম। 10 তারিখের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, আপনি যদি ফরিয়াদ গাঙ্গুলি যদি অ্যারেস্ট না করতে পারেন, তাহলে আমরা কলকাতা হাইকোর্টে পার্টিসিপেট হয়ে মামলার জায়গাতে এগিয়ে যাব এবং আমরা দেখতে চাই ফরিয়াদ গাঙ্গুলি কোথায় লুকিয়ে থাকে। যদি সে সত্যিকারের বাঙালি হয়, তাহলে এখনও পর্যন্ত মাপ আছে। আল্লাহ তাআলা বলছে, যদি ভুল করে ক্ষমা চাও, সেই ক্ষমার মাপ করা যায়। আমি আশা করব এই গ্রামে এসে ভুল স্বীকার করুন এবং আপনার বাবার মতো বয়সের মানুষ যার উপরে অত্যাচার করেছেন তার কাছে ক্ষমা চান। আপনার গোটা নেতৃত্ব বাঙালির উপরে স্তব্ধ হন। আমি এই সকল মানুষের পক্ষ থেকে এই আহ্বান রাখলাম। আমি দেখে খুব দুঃখিত লেগেছে, আমি ভিডিও দেখছিলাম, ইনি প্রচণ্ড কান্নাকাটি করছে, এনাকে গলায় দড়ি দিয়ে টানছে। এ ভাইকে দেখলাম তাই, আর ওই বয়স্ক চাচার দেখার পর যন্ত্রণা ছটফট করছি। আমি সেদিনকেই আসতাম। দুর্ভাগ্যের বিষয়, মুর্শিদাবাদের চায়ের দোকান থেকে অভিযোগ করছে মুসলমানদের বিরুদ্ধে যে 3 লক্ষ টাকা চায়ের দোকানে থাকে, বলে 3 লক্ষ টাকা আর এত এত সোনা পাওয়া গেছে, সেইগুলো মুসলমানরা লুট করেছে। সেলিন দোকানে চেয়ে চুল কাটে, বলছে আমার দোকান থেকে 2 লক্ষ টাকা ক্যাশ, এতগুলো সোনা ছেড়ে তুলে নিয়ে গেছে। ফলে কোথায় আছি? ফলে এইভাবে আবার এখানে গরু আনছে চাষের জন্য, কৃষকের জন্য। আরে ভাই, এটা মনে রাখতে হবে, ভারতবর্ষে বিফ ফ্যাক্টরি সব থেকে বড় মালিক যে, সে যোগী আদিত্যনাথের লোক। বিফ ব্যবসার দ্বিতীয় বিজনেসের যে শেয়ার হোল্ডার, সে অমিত শাহর লোক। ক্ষমতা থাকলে ইউপির এগুলো বন্ধ করো না, অমিত শাহর বলো না, আবার নরেন্দ্র মোদীর বলো না। বিপের থেকে সব থেকে গরুর কারবারি হিন্দুরা, মুকেশ আম্বানি থেকে শুরু করে সবাই কোটি কোটি টাকা রোজগার করছে। ফলে আজকে সেই বিপ বন্ধ করার আগে এটা ভাবো। যদি তোমরা বলছো গরুর বাচ্চা, গরুর বাচ্চা, গরু আমাদের মা, তাহলে গরুর যদি দুধ খাচ্ছ, গরুর গোবর পায়খানা খাচ্ছ, তাহলে তোমার যে বাবা জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখেছে, সেই বাবার মুদ গু কোনোদিন খেয়ে দেখেছো? তার পায়খানা পেচ্ছাপ কোনোদিন খেয়ে দেখেছো? ফলে এই গরুর বাচ্চাদের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে আহ্বান রাখবো। ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসা ছড়াচ্ছে এরা। আল্লাহ তাআলা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কতল করতে হয় বাউ থাকলে রোখো, নয় মন থাকলে ঘৃণা করো, নাহলে প্রতিবাদ করো, সংগঠিত হও। ফলে 1 1 2, আবার 2 2 4 হয়, 2 2 22 হয়, আর 9 6 15 হয়। এই হিসাবটা আপনারা বুঝবেন। প্রত্যেকটা মা বোন এই এলাকার মানুষের কাছে আবেদন রাখবো, কারণ বয়স্ক মানুষকে কেন এরকম লাঞ্ছিত বঞ্চিত করলেন, এবং তিনি এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি, বোলপুর হসপিটালে, সেই হসপিটালের সমস্ত খরচা এই আরএসএস বাহিনীর বহন করতে হবে। আমি আবেদন করব পুলিশ মন্ত্রীকে, তিনি ফরিয়াদ গাঙ্গুলির ঘর বাড়ি সিজ করুক, করে তার অর্থ, তার ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু স্টক করুক। করার পর এই অসহায় মানুষদের যে অত্যাচার হয়েছে, তাদের টাকা লুট হয়েছে, তারা হসপিটালের ওষুধ কিনছে, সমস্ত কিছু বহন করতে হবে। যদি না করে, আমরা 10 তারিখ দেখার পর 11 তারিখে কলকাতা হাইকোর্টে মামলায় যেতে চাই আপনাদের সকলের সহযোগিতা, এই এলাকার মানুষের সহযোগিতা, অত্যাচারের মানুষের সহযোগিতা। আপনাদের জন্য আমাদের লাগে কি, আপনারা শুধু যে কজন অত্যাচারিত হয়েছেন, আপনাদের আধার কার্ড দেবেন জেরক্স, আর আমার নামে একটা চিঠি দেবেন। বাকি মামলাটা আমরা চালাবো, টাকা পয়সা আপনাদের দিতে হবে না। আমরা দেখতে চাই এর শেষ কোথা আছে, দেখে ছাড়বো। এই অন্যায় অনেক দিন দেখেছি, মার খাবো, ডাক্তারখানা যাবো, নেতা মাথায় হাত বুলাবে, ভুল হয়ে গেছে, এই জিনিস আর চলবে না। অনেক অত্যাচার দেখেছি। সাবির মল্লিকের বাড়িতে আমি দেখেছিলাম, তার যারা পিটিয়ে খুন করেছে একটা নিরীহ ছেলে, তার কিন্তু পুলিশ অ্যারেস্ট করেনি। আমরা দেখেছি অনেক ঘটনা। ফলে এই জিনিস আর মানবো না, অনেক দেখেছি। এর পরিবর্তন চাই, এর সমাধানের জায়গা চাই। 26-এর ভোটের কেন্দ্র করে আবার ঘটবে, কোনো মায়ের কোল শূন্য চাই না। ফলে যারা আমার বাবার বয়সে মানুষের অপমান করেছে, যারা আমার এই চাচাদের বয়সের মতো মানুষের অপমান করছে, তাদের বিরুদ্ধে সারা বাংলার মানুষের বলবো, ভোটের থেকে বড় জিনিস হলো সংগঠিত হন, মানুষের ঐক্য একতা গড়ার জন্য সবাই এগিয়ে আসবেন। সকলকে এই আহ্বান রাখছি।